দেখো এখানে একটা প্রশ্ন দেয়া আছে, কোন স্থানে একটি দোলক ঘড়ি 1 সেকেন্ডে একবার টিক করে। তাহলে দোলক ঘড়ি যদি 1 সেকেন্ডে একবার টিক করে তাহলে তার দোলনকাল কত বলো? কোন দোলক ঘড়ি যদি 1 সেকেন্ডে একবার টিক করে তাহলে তার দোলনকাল কত? দোলক ঘড়ি 1 সেকেন্ডে কখন একবার টিক করে? এখান থেকে এখানে গেলে একবার টিক করে। তাহলে এখান থেকে এখানে গেলে সে একবার টিক করে, অর্থাৎ 1 সেকেন্ড সময় দেখায়। তাহলে একবার টিক তার মানে হলো অর্ধ দোলনকাল, এইটা সমান হলো আমাদের 1 সেকেন্ড। তাহলে এই এখান থেকে এখানে যাওয়া এটা হলো অর্ধ দোলনকাল, এটা হচ্ছে আমার 1 সেকেন্ড। তাহলে এখান থেকে এখানে যাবে আবার এখানে ফিরে আসবে, অর্থাৎ দোলনকাল তাহলে কয় সেকেন্ড হবে? তাহলে আমাকে একটু বলো যে তাহলে এই জায়গায় আমাদের দোলনকাল কয় সেকেন্ড হবে? তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের দোলনকাল হবে 2 সেকেন্ড। তার মানে দোলনকাল হচ্ছে আমাদের 2 সেকেন্ড। তার মানে এখানে যে দোলকটা দেয়া আছে সেটা একটা কি দোলক? আমাদের এখানে যে দোলকটা দেয়া আছে সেটা একটা সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড, কারণ আমরা জানি সেকেন্ড দোলকের দোলনকাল হলো 2 সেকেন্ড। তো আমরা এই দোলক ঘড়িটাকে A নামক পাহাড়ে নিছি, B নামক খড়িতে নিছি। আবার আরেকটা পাহাড় যেটা 8.85 কিলোমিটার উঁচু আরেকটা পাহাড়, এবং B নামক অজানা একটা জায়গা। অজানা জায়গাটা কি হইতে পারে? এটা আমরা প্রশ্নের মধ্যে লিখব যে অজানা জায়গাটা কি। অজানা একটা জায়গা। আবার চন্দ্রপৃষ্ঠে নিছি, চন্দ্রপৃষ্ঠের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 1/80 অংশ এবং 1/4 অংশ। দেখো 1/80 অংশ এবং 1/4 অংশ। আর আমরা G/3 ত্বরণে ঊর্ধ্বগামী একটা লিফটে নিছি। তার মানে এই একই সেকেন্ড দোলককে আমরা বিভিন্ন জায়গায় নিছি, আমরা বিভিন্ন জায়গায় দোলনকাল কত হবে এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে চলো আমরা একটু অঙ্কটা করা শুরু করি। যে এখানে কি বলা আছে, ওই স্থানে, তার মানে কোন স্থানে? শুরুতে যে স্থানে ছিল, শুরুতে যে ভূপৃষ্ঠে ছিল, এই ভূপৃষ্ঠে তার দোলনকাল ছিল কয় সেকেন্ড? 2 সেকেন্ড। ভূপৃষ্ঠে তার দোলনকাল ছিল 2 সেকেন্ড। তাহলে আমাকে একটু বলো তো দেখি ভাইয়া, দোলকটি সেকেন্ড দোলক হবে কিনা? তাহলে আমরা দোলকটাকে সেকেন্ড দোলক বলতে পারবো না সেকেন্ড দোলক বলতে পারবো না? একটু তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমরা এই দোলকটাকে তাহলে সেকেন্ড দোলক বলতে পারবো না সেকেন্ড দোলক বলতে পারবো না। তাহলে অবশ্যই অবশ্যই আমরা দোলকটাকে সেকেন্ড দোলক বলতে পারবো, কারণ সেকেন্ড দোলকের দোলনকাল হলো 2 সেকেন্ড। 2 নম্বরে আমাকে কি বের করতে বলছে? 2 নম্বরে আমাকে বের করতে বলছে হলো সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য। তাহলে আমাদের ফর্মুলাটা কি? T = twice pi √L/G। সবাই ক্যালকুলেটর নিয়ে সাথে নিয়ে বসো, সবাই ক্যালকুলেটর সাথে নিয়ে বসো। T = twice pi √L/G। তাহলে এখানে আমাদের দোলনকাল কয় সেকেন্ড? দোলনকাল হচ্ছে আমাদের 2 সেকেন্ড। 2 = twice pi √L/G। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমার দরকার কার মান বের করা? L এর মান বের করা। তাহলে L সমান তাহলে কি হবে? আচ্ছা আমরা এখানে T রাখি। তাহলে এই জায়গায় L এর মান বের করার জন্য আমরা এই পাশের স্কয়ার করে দিতে পারি, এই পাশেও আমি স্কয়ার করে দিতে পারি। তাহলে T স্কয়ার সমান হবে 4 pi স্কয়ার L/G। এখন তার মানে L সমান হবে T স্কয়ার G ডিভাইডেড বাই 4 pi স্কয়ার T স্কয়ার G ডিভাইডেড বাই 4 pi স্কয়ার। তাহলে এখানে T এর মান কত? সেকেন্ড দোলক, তার মানে 2 স্কয়ার। G এর মান কত? 9.8। অভিকর্ষ ত্বরণের মান 9.8। 4 pi স্কয়ার, 4 ইনটু pi এর মান হলো 3.1416 হোল স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে বলো তো দেখি মানটা কত আসে? তাহলে ক্যালকুলেশন করলে তোমার মান আসবে 4 ইনটু 9.8 ডিভাইডেড বাই 4 ইনটু শিফট পাই স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে তোমার মানটা আসে 0.9929 মিটার। 0.9929 মিটার। সবাই এই কার্যকরী দৈর্ঘ্য বের করা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। একদম সহজ অঙ্ক, আমি জানি যে তোমরা সবাই বুঝতে পারছো। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাই যে 0.992 মিটার। তো আমরা একটু পরেরটা খেয়াল করো। পরে তোমাকে কি বলছে? পরে তোমাকে বলছে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক বের করো। তাহলে কম্পাঙ্ক f সমান আমরা কি বলতে পারবো? কম্পাঙ্ক f সমান হচ্ছে 1/t। তার মানে 1/t এর মান কত? 2। তাহলে 1/2 হার্টজ। তাহলে এটা হবে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক। তারপরটা কি বের করতে বলছে? দোলকটির কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক কি মনে আছে? কেউ বলতে পারবা কৌণিক কম্পাঙ্ক কোনটা? হ্যাঁ,
আর কৌণিক কম্পাঙ্ক মানে হচ্ছে আমাকে ওমেগা বের করতে বলছে। তাহলে 3 নম্বরে আমাকে কি বের করতে বলছে? ওমেগা। তাহলে ওমেগা সমান কি? ওমেগা সমান দুইটা ফর্মুলা, তুমি 2π/t এটা দিয়েও করতে পারো অথবা 2πf দিয়েও করতে পারো। তো আমরা t এর মানও জানি, f এর মানও আমরা বের করতে পারছি, তাহলে এটা নিয়ে আমাদের আর কোনো কথা নেই। পরের প্রশ্নটা দেখো, দোলকটির দোলনকাল দ্বিগুণ করতে হলে, দোলকটির দোলনকাল দ্বিগুণ করতে হলে এই জায়গায় এটা 5 এর এগুলো 6 7 আলাদা প্রশ্ন না, এটারই অংশ 6 7, এটা তো পিডিএফ আমি চেঞ্জ করতে পারতেছি না, 6 7 এই প্রশ্নেরই অংশ। তাই দোলকটির দোলনকাল দ্বিগুণ করতে হলে কার্যকরী দৈর্ঘ্য কত হবে? দোলকটির দোলনকাল দ্বিগুণ করতে হলে কার্যকরী দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা জানি t twice pi root over l divided by g। তাহলে আমার এখানে কার মধ্যে সম্পর্ক? t এর মধ্যে সম্পর্ক আর l এর মধ্যে সম্পর্ক। তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে t1 খেয়াল করো, তাহলে আমরা বলতে পারবো যে হচ্ছে t1 divided by t2 সমান কি হবে বলতো দেখি। এখানে t আর l এর মধ্যে সম্পর্কটা কি? t আর l এর মধ্যে সম্পর্কটা হলো সমানুপাতিক। তাহলে এটা যেহেতু 1/2, তাহলে এটাও যেহেতু সমানুপাতিক, তাহলে এটা কি 1/2 হবে না 2/1 হবে বলো? তাহলে এটা কি 1/2 হবে না 2/1 হবে? একটু আমাকে কমেন্ট করে জানাও তো দেখি। তাহলে এটা যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তার মানে এটাও যেরকম এটাও হবে একই রকম, অর্থাৎ এটাও হবে আমাদের L1 divided by L2। এখন আমরা কি করতে যাচ্ছি? আমরা একটু উল্টায় দেই। তাহলে আমাদের দরকার হলো কি বের করা? আমাদের দরকার হলো পরের কার্যকরী দৈর্ঘ্য কত এটা বের করা। দেখো, দোলকটির দোলনকাল দ্বিগুণ করতে হলে কার্যকরী দৈর্ঘ্য কত হবে? তাহলে আগের কার্যকরী দৈর্ঘ্য L1 এটা সমান হলো L, তাহলে পরের কার্যকরী দৈর্ঘ্য কত এটা আমাকে বের করতে হবে। পরের কার্যকরী দৈর্ঘ্য কত এটা বের করতে হবে। এখন তুমি খেয়াল করো, তাহলে আমরা বলতে পারবো যে L2/L1 root over সমান কি হবে? t1 divided by t2। তার মানে আমি এ পাশেও আমি স্কয়ার করব, এ পাশেও আমি কি করব? স্কয়ার করব। তাহলে ক্যালকুলেশন করো, এটা 2/1 করছে, তাহলে এটাও 2/1, 2 divided by 1। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে এই জায়গায় দোলনকাল কয় গুণ হইছে? দোলনকাল আমরা দ্বিগুণ করছি, তার মানে 2t1 মানে আগের দোলনকাল যদি t1 হয়, তাহলে পরের দোলনকাল হবে 2t1। তাহলে 2t1 divided by t1 whole square equal to, এখানে আমরা বলতে পারবো যে L2 divided by L1। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি দেখো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি যে এই জায়গায় L2/L1 এটা সমান হবে 4। t1 কাটা, t1 কাটা, তার মানে হলো 2 স্কয়ার, t স্কয়ার আর 2 স্কয়ার মানে হলো 4। তার মানে L2 সমান 4L1, L2 সমান 4L1। তার মানে পরের কার্যকরী দৈর্ঘ্য হবে আগের কার্যকরী দৈর্ঘ্যের 4 গুণ। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও, যে পরের কার্যকরী দৈর্ঘ্য হবে আগের কার্যকরী দৈর্ঘ্যের 4 গুণ। আর আগের কার্যকরী দৈর্ঘ্য কত এটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। তাহলে আগের কার্যকরী দৈর্ঘ্য কত? আগের কার্যকরী দৈর্ঘ্য হলো 0.9929 মিটার, তার মানে 4 * 0.9929 মিটার। তার মানে এটা হবে আমার পরের কার্যকরী দৈর্ঘ্য। তাহলে পরের কার্যকরী দৈর্ঘ্য হবে 4 * 0.9929 মিটার। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, সব অল ওকে কিনা এটা আমাকে একটু জানাও। কি মিম, তুমি কি বুঝছো? মিম অলরেডি ক্লিয়ার বলছে তো, সুন্দর তো, তাহলে বুঝে গেছো। শিমলাও বলছো ক্লিয়ার। ত্রয়ী বুঝতে পারছো কিনা? ত্রয়ী, তারপরে তামান্না, সিনথিয়া, একটু আমাকে বলো যে সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। তারপরে হচ্ছে আরাফ ইব্রাহিম, ওকে। তো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও, একটু মন খুলে বলেন, না বুঝতে বলেন যে বুঝি নাই, আমরা হয়তো আরো সহজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই অঙ্কটা আমরা আরেকটু সহজে, আমি গতকাল যে কনসেপ্টে করাইছি ওই কনসেপ্টে করাইলে কিন্তু আমাদের দেখার সাথে সাথে উত্তর বলে দেওয়া যাবে। গতকালের কনসেপ্টে করলে আমরা দেখার সাথে সাথে উত্তর বলতে পারবো t is proportion root l। তাহলে আমরা বের করব কোনটা? l। তাহলে এখানে root l is proportion t, তার মানে l is proportion হবে t স্কয়ার। এটা হলো গতকালের কনসেপ্ট। তাহলে গতকালের কনসেপ্ট অনুযায়ী এখানে কার্যকরী দৈর্ঘ্য কয় গুণ হইছে? দ্বিগুণ। কার্যকরী দৈর্ঘ্য হইছে দ্বিগুণ, খেয়াল সরি দোলনকাল হইছে কয় গুণ? দোলনকাল হইছে দ্বিগুণ। দোলনকাল দ্বিগুণ করতে হলে, তার মানে দোলনকাল হইছে দ্বিগুণ, তাহলে 2 স্কয়ার এত গুণ। এখন কত হবে বের করতে চাইলে কি করতে হবে?
কত হবে বের করতে চাইলে কত গুণের সাথে আগে যত ছিল সেটা দ্বারা গুণ করতে হবে, কত গুণের সাথে আগে যত ছিল সেটা দ্বারা গুণ করতে হবে। তার মানে 4L1 হবে অথবা 4 * 0.9929 মিটার হবে। ঠিক আছে, তুমি এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। আর যারা মনে করো হ্যাঁ অঙ্ক ছোট করে করলে নাম্বার যদি কমায় দেয়, তাহলে এই নাম্বার কমায় দেওয়ার যাদের ভয় তোমাদের মনের ভিতরে আছে তারা এইভাবে করবা, সমস্যা নেই। আর এমসিকিউ এ তো এইভাবে করতেই পারবা। তাহলে এই ডিটেইলস প্রসেস আর ম্যাজিক প্রসেস দুটাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, দুইটাই ক্লিয়ারলি বুঝছি কিনা? তো আমাকে একটু বলো, মন খুলে বলেন। যদি না বলেন তাহলে বুঝবো কেমনে যে আপনি ক্লিয়ারলি বুঝছেন কি বোঝেন নাই। হ্যাঁ, একদম সবকিছু নিজের মনের ভিতরে নিয়ে রাখছেন। আজকে কি নেট প্রবলেম করতেছে না ঠিকঠাক আছে বলো তো? আচ্ছা, এবার দেখো 7 নম্বরে কি বের করতে বলছে। 7 নম্বরে বলছে যে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ করতে হবে। তাহলে তোমরাই বলো কার্যকরী দৈর্ঘ্য কত গুণ করতে হবে, তোমরাই বলো। তাহলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ করতে হবে। আর তোমরা কি একটু ক্লাস শেয়ার করে দিছো সবাই? লোকজনই তো নাই, 55-56 জন নিয়ে কিভাবে ক্লাস করব? তো আমার আর মনে করেন যে ধৈর্য কুলাচ্ছে না, যথাসম্ভব এই পর্যাবৃত্ত গতির ক্লাসটা অফ করে দিতে হবে। কারণ তোমাদেরও তেমন কোনো আগ্রহ দেখি না, লোকজন নাই, তোমরা বন্ধু বান্ধবদের মেনশন করো না, শেয়ার করো না, জানাও না, তাই না? আজকে আর হচ্ছে আমাদের নেক্সট দিন থেকে পর্যায়বৃত্ত গতির কোনো ক্লাস রেকর্ড থাকবে না, কারণ রেকর্ড থাকলে তোমরা পরে করার আশায় ক্লাসে থাকো না, এটা তো উচিত না। এখন তাহলে দৈর্ঘ্য কত গুণ করতে হবে ভাইয়া? দৈর্ঘ্য 4 গুণ করতে হবে। তাহলে আমি যদি বলি এখানে বলছে যে কত গুণ বৃদ্ধি করতে হবে, এখন তুমি খেয়াল করো আগে ছিল কয় গুণ? কার্যকরী দৈর্ঘ্য আগে ছিল কয় গুণ? 1 গুণ। আর পরে হচ্ছে কয় গুণ? 4 গুণ। তাহলে আগে ছিল 1 গুণ আর পরে হচ্ছে 4 গুণ। তাহলে আমাকে বলো বৃদ্ধি কত গুণ করতে হবে? তাহলে আগে ছিল 1 গুণ, পরে হচ্ছে 4 গুণ, তাহলে বৃদ্ধি কত গুণ করতে হবে? তাহলে আগে ছিল 1 গুণ, তাহলে বৃদ্ধি কত গুণ করতে হবে বলো? একজন লিখছে যে হচ্ছে তারে মাইক দেওয়া উচিত। ভাই পরে হলো 4 গুণ আর আগে ছিল 1 গুণ, তাহলে বাড়লো কয় গুণ? আগে তোমার পকেটে ছিল 1 টাকা আর পরে হলো 4 টাকা, তাহলে বাড়লো কয় টাকা? তুমি বললা 5 টাকা। তাহলে কেমন হইলো? হ্যাঁ, তাকে তাহলে মাইক দেওয়া উচিত না? তাহলে তোমার আগে ছিল তোমার কাছে 1 টাকা 1 গুণ আর পরে হচ্ছে 4 গুণ, তাহলে বাড়ানো লাগলো কয় গুণ বলো? তাহলে এখানে বাড়ানো লাগলো, অনেকে উত্তর করছে 5, তাহলে কেমন ভাইয়া? তাহলে বাড়ানো লাগলো হলো 3 গুণ, তাহলে এখানে 3 গুণ বাড়াতে হবে, 3 গুণ বাড়াতে হবে। আচ্ছা বলো তো দেখি 1 গুণ মানে কত পার্সেন্ট? 1 গুণ মানে হলো 100%। 1 গুণ মানে 100%। আমি নিজে 1 গুণ, আমি আবার কত গুণ? 1 গুণ, আমি আবার কত পার্সেন্ট? 100%। তার মানে 1 গুণ হলো 100%। তাহলে কত গুণ বাড়াতে হবে? 3 গুণ বাড়াতে হবে, 3 গুণ বাড়াতে হবে, তাই না? তাহলে এবার খেয়াল করো। আচ্ছা বলো তো দেখি কত গুণ করতে হবে? এটা ছিল কত গুণ করতে হবে? করতে হবে হলো 4 গুণ, করতে হবে 4 গুণ। তাহলে শতকরা কত হবে? তাহলে 4 গুণ মানে কত পার্সেন্ট? সবাই আমাকে বলো, তাহলে 4 গুণ মানে কত পার্সেন্ট? তাহলে আমরা জানি হবে কার্যকরী দৈর্ঘ্য হবে 4 গুণ, কার্যকরী দৈর্ঘ্য হবে 4 গুণ, তাহলে 4 গুণ মানে কত পার্সেন্ট? তাহলে 4 গুণ মানে হলো 400%। তাহলে শতকরা কত হবে? এটার आंसर হলো 400% হবে। শতকরা কত হবে? এটার উত্তর তাহলে কি হবে? 400% হবে। তাহলে শতকরা কত হবে? এটার উত্তর হলো 400%। আর আমি যদি বলি শতকরা কত বৃদ্ধি করতে হবে, আচ্ছা বৃদ্ধি করা লাগলো কয় গুণ? 3 গুণ। তাহলে 3 গুণ বৃদ্ধি তার মানে কত পার্সেন্ট বৃদ্ধি? 3 গুণ বৃদ্ধি তার মানে কত পার্সেন্ট বৃদ্ধি? 300% বৃদ্ধি, রাইট? অথবা তুমি চিন্তা করো পরে হইছে কত পার্সেন্ট? 100%। আগে ছিল কত পার্সেন্ট? 100%। তাহলে বৃদ্ধি কত পার্সেন্ট? 300%। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবাই ক্লিয়ারলি ব্যাপারগুলো বুঝতে পারছো কিনা? এখন খেয়াল করো, পূর্বের কার্যকরী দৈর্ঘ্য L হলে পরের কার্যকরী দৈর্ঘ্য, আচ্ছা পূর্বের কার্যকরী দৈর্ঘ্য যদি L হয় তাহলে পরের কার্যকরী দৈর্ঘ্য কত? পূর্বের কার্যকরী দৈর্ঘ্য যদি L হয়
তার মানে এখানে L1 এর মান হলো L, তার মানে পরের কার্যকরী দৈর্ঘ্য হলো 4L। পূর্বের কার্যকরী দৈর্ঘ্য যদি L1 এর মান যদি L হয় তাহলে পরের কার্যকরী দৈর্ঘ্য কত হবে 4L। তাহলে কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কত, তাহলে কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, পরের দৈর্ঘ্য হলো 4L আর আগের দৈর্ঘ্য হলো L। পরের দৈর্ঘ্য হলো 4L, আগের দৈর্ঘ্য হলো L, তাহলে কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি, কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে 4L - L সমান কত 3L। তাহলে এটা এই যে আমরা বাংলা ভাষার জন্য আমাদের মহান শহীদেরা আত্মত্যাগ করছেন, তো এই জায়গায় এই বাংলা ভাষার মার প্যাচ হচ্ছে এখানে। তার মানে তোমার প্রশ্নে বিশেষ করে এমসিকিউ তে এই প্যাচগুলো দেয়, তো তোমার যা বের করতে বলবে তোমাকে কিন্তু তাই বের করতে হবে, অন্য কোনো কিছু বের করলে হবে না। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, ব্যাপারগুলো ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। খেয়াল করো, আমরা এখন পরের অঙ্কগুলা করব। এখন সেকেন্ড গোলকের সুতার দৈর্ঘ্য 0.95 মিটার হলে ববের ব্যাসার্ধ কত? বলো তো দেখি। কার্যকরী দৈর্ঘ্যের আমি একটা সংজ্ঞা বলছিলাম, সেই সংজ্ঞাটা কি ছিল তোমাদের মনে আছে? কার্যকরী দৈর্ঘ্যের আমি একটা সংজ্ঞা বলছিলাম, সেই সংজ্ঞাটা তোমাদের মনে আছে কিনা? কার্যকরী দৈর্ঘ্যের একটা সংজ্ঞা আমি তোমাদেরকে বলছিলাম, তাহলে সেই সংজ্ঞাটা আমাদের সবার মনে আছে কিনা একটু আমাকে বলো। কার্যকরী দৈর্ঘ্যটা হলো ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটা হলো আমার কার্যকরী দৈর্ঘ্য। ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটা হলো কার্যকরী দৈর্ঘ্য। এই কার্যকরী দৈর্ঘ্যের এইটুকু আমাদের কি? এইটুকু হচ্ছে আমাদের সুতার দৈর্ঘ্য স্মল l। এখানে কার্যকরী দৈর্ঘ্যের মান কত? 0.9929 মিটার, এটা হলো কার্যকরী দৈর্ঘ্য। আর সুতার দৈর্ঘ্য কত? সুতার দৈর্ঘ্য আমাদের প্রশ্নে দেয়া আছে হচ্ছে 0.95 মিটার। তাহলে সুতার দৈর্ঘ্য কত? সুতার দৈর্ঘ্য হচ্ছে 0.95 মিটার। তাহলে স্মল r এর মান অর্থাৎ ববের ব্যাসার্ধ আমাকে বের করতে বলছে। তা তোমরাই আমাকে বলো যে ববের ব্যাসার্ধ কত হবে। সরি, এখানে মনে হয় তোমাদের একটু প্রবলেম হয়েছিল, আমি আবার রিপিট করতেছি, সমস্যা নাই। যে এখানে আমাদের কার্যকরী দৈর্ঘ্য কাকে বলে? ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র, ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র, তার মানে এটা হলো কার্যকরী দৈর্ঘ্য। এটা সমান কি হবে? এইটুকু কি সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। তাহলে এখানে কার্যকরী দৈর্ঘ্যের মান আমরা কত বের করছিলাম? 0.9929 মিটার। তাহলে এটা হলো 0.9929 মিটার ইকুয়াল টু এখানে স্মল l কত? সুতার দৈর্ঘ্য দেখো দেয়া আছে 0.95 মিটার, আর ববের ব্যাসার্ধ আমরা বের করব। তাহলে এখানে স্মল r এর মান কত বের হবে তোমরা আমাকে একটু জানাও, যে এখানে স্মল r এর মান তাহলে কত হবে এভরিবডি। তাহলে তোমরা সবাই বের করতে পারছো, অনেকে কিন্তু ভুল করছো। যারা ভুল করছো তারা মোটেও কাজটা ঠিক করো নাই। তাহলে স্মল r এর মান হবে 0.9929 মাইনাস 0.95, 0.95 তার মানে 0.049 মিটার, 429 মিটার। তাহলে কি ক্লিয়ার না? মানে এটা কি বোর্ড ক্লিয়ার না? আমার মনে হয় এখন তো সবকিছু ঠিকঠাক আছে, সবাই ক্লিয়ারলি দেখতেছো। ওকে, এখানে পাপ্পু একটা প্রবলেম দিছো। পাপ্পুর প্রবলেমে এখানে অনেক কিছু আছে। এখানে আপেক্ষিক বেগের ব্যাপার স্যাপার আছে, আপেক্ষিক তত্ত্বের ব্যাপার স্যাপার আছে। এগুলো তো এখন আমরা এই জায়গায় আলোচনা করতে পারবো না, কারণ ওই লেভেলের বেসিক এখন আমরা অর্জন করি নাই। হ্যাঁ, মানে এগুলা পড়াইতে গেলে এখানে আপেক্ষিকতার ব্যাপার স্যাপারও চলে আসবে। আচ্ছা, ব্লাড দেখাচ্ছে, তোমরা একটু পরে ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, আমরা এখন পরের প্রবলেমটা দেখবো। দেখো, খেয়াল করো, এখানে আমাদের একটা কোশ্চেন আছে। দেখো, এ পাহাড়ে, এই প্রশ্নটা আমরা একটু পরে করি, আমরা আগে আরেকটু সহজ প্রশ্ন করব। এই প্রশ্নটা আগে করব। দেখো,
এই প্রশ্নটা আগে আমরা করব। একজন লিফট নিয়ে মনে একটা প্রশ্ন করছে, তো সে তার সাথে কিছুটা বেসিক এখান থেকে ধরতে পারবে। তো এবার দেখো g/3 ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে ওই সেকেন্ড দোলকের দোলনকাল কত হবে, এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন যে g/3 ত্বরণে। আচ্ছা এখন তো ক্লিয়ার তাই না? তাহলে আমাকে বলো এবারের প্রশ্নটা দেখো, g/3 ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে সেকেন্ড দোলকের দোলনকাল কত? g/3 ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে সেকেন্ড দোলকের দোলনকাল। তাহলে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো দেখি। তাহলে g/3 ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে সেকেন্ড দোলকের দোলনকাল কত হবে? তাহলে t twice pi root over l/g। তাহলে g/3 ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে তাহলে সেকেন্ড দোলকের দোলনকাল কিন্তু আমরা বের করছি হচ্ছে কত? সেকেন্ড দোলকের দোলনকাল তো 2 সেকেন্ড, আর কার্যকরী দৈর্ঘ্য আমরা বের করছিলাম 0.9929 মিটার। এটা হলো সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য সেকেন্ড। তাহলে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য হলো 0.9929 মিটার। তো এবার আমরা সেকেন্ড দোলকে কি করছি? এবার আমরা সেকেন্ড দোলকটাকে g/3 ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে নিছি। তাহলে g/3 ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে নিছি। তাহলে g/3 ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে নিলে লিফটের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? লিফটের ক্ষেত্রে আমরা গত ক্লাসে আগের ক্লাসগুলোতে আলোচনা করছিলাম, লিফট যদি উপরের দিকে ওঠে g/3 ত্বরণে, তাহলে তো ত্বরণের মান কত হবে? g/3 ত্বরণে ঊর্ধ্বগামী লিফটের ত্বরণের মান কত হবে তোমরা আমাকে বলো তো দেখি। আমরা আগের ক্লাসে এগুলো আলোচনা করছি। একটা লিফট যদি g/3 ত্বরণে উপরে ওঠে তাহলে তার ত্বরণের মান কত হবে? লিফটের ক্ষেত্রে একটা সিম্পল জিনিস মনে রাখতে বলছিলাম তোমাদেরকে, আপ আপ ডাউন ডাউন। আপ আপ মানে কি? আপ মানে উপরে, আপ মানে হলো বেশি। তার মানে উপরে উঠতে থাকলে ত্বরণ বেশি হয়। আপ আপ, আপ মানে কি? উপরে, আর আপ মানে বেশি। তার মানে উপরে উঠতে থাকলে ত্বরণ বেশি হয়। আরেকটা কি শিখছিলাম? ডাউন ডাউন। ডাউন মানে কি হয়? ডাউন মানে হলো নিচে, ডাউন মানে হলো কম। তার মানে ডাউন ডাউন মানে নিচে নামতে থাকলে ত্বরণের মান কম হয়। এখন লিফট উপরে উঠুক আর নিচে নামুক, লিফট উপরে উঠুক আর নিচে নামুক, জি তো থাকবেই। এখন কত ত্বরণ উপরে উঠতেছে? g/3 ত্বরণ উপরে উঠতেছে। তাহলে এখন এই জি এর সাথে লিফটের ত্বরণ আপ আপ উপরে উঠতে থাকলে ত্বরণ বেশি হবে। তার মানে আমার ত্বরণের মানটা কত হবে? g + g/3। তাহলে খেয়াল করো পরবর্তীতে দোলনকাল কত এটা আমরা জানি না, ঠিক আছে? তাহলে পরবর্তীতে দোলনকাল কত এটা আমরা বের করব। তাহলে 2 pi √l ডিভাইডেড বাই g এর মানটা হবে g + g/3। তাহলে ক্যালকুলেশন করলে কি আসে দেখো, ক্যালকুলেশন করলে t পাই সমান হবে 2 pi √l, আর এখানে হবে 4g ডিভাইডেড বাই 3। তাহলে আমরা যদি একটু সুন্দর করে ক্যালকুলেশন করি তাহলে t প্রাইম ইকুয়াল টু তাহলে 2 pi √l/g হ্যাঁ ইনটু 3 ডিভাইডেড বাই 4। তাহলে আমরা যদি একটু সুন্দর করে চিন্তা করি দেখো, এই 2 pi √l/g এটা তো খুবই চেনা জিনিস। 2 pi √l/g এটা খুবই চেনা জিনিস। আর ইনটু 3/4 কে আমি রুটের বাইরে নিয়ে আসি 3/4। এখন 2 pi √l/g মানে কি তোমরা বলো? 2 pi √l/g মানে কি? 2 pi √l/g মানে হলো আগের দোলনকাল। 2 pi √l/g মানে হলো আগের দোলনকাল। তাহলে এইটা সমান আমরা বলতে পারবো আগের দোলনকাল ইনটু √3 ডিভাইড বাই 4 মানে হলো 2। তার মানে আগের দোলনকাল ইনটু √3/2, আগের দোলনকাল ইনটু √3/2। তাহলে তুমি খেয়াল করো আগের দোলনকাল কয় সেকেন্ড? আগের দোলনকাল সেটা ছিল সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক। তাহলে আগের দোলনকাল ছিল 2 সেকেন্ড। তাহলে 2 ইনটু √3/2, তাহলে কি ঘটনা ঘটবে? 2 2 কাটা যাবে। তাহলে বর্তমান দোলনকাল কয় সেকেন্ড হবে? তাহলে আমরা দেখতেছি এই মুহূর্তে সেকেন্ড দোলকটার দোলনকাল হয়ে গেছে 3 সেকেন্ড। তাহলে এই মুহূর্তে আমাদের দোলনকাল কয় সেকেন্ড হয়ে গেছে? 3 সেকেন্ড। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তাহলে আগে যেটা সেকেন্ড দোলক ছিল বর্তমানে সেই দোলকটা দোলনকাল হয়ে গেছে 3 সেকেন্ড। মানে √3 সেকেন্ড, সরি √3 সেকেন্ড। তাহলে এই জায়গায় আমি একটু দেখাচ্ছি, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে t প্রাইম ইকুয়াল টু তাহলে কত? t প্রাইম এটা হলো আগের দোলনকাল t, 2 pi √l/g মানে হলো আগের দোলনকাল t, t ইনটু এখানে তাহলে কত হবে? √3 ডিভাইডেড বাই √4 মানে কত? 2। এখন t মানে কি? আগের দোলনকাল, আগের দোলনকাল কয় সেকেন্ড ছিল?
আগের দোলনকাল ছিল 2 সেকেন্ড, তাহলে 2 √3/2, তাহলে 2 2 কাটা, তাহলে आंसर কত আসতেছে √3 সেকেন্ড। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তো তোমরা সবাই ভালো বোঝো, অনেকে তো নিচের দিকে দেখা যায় না, নিচের দিকেরটা কেটে এখন উপরে লিখছি। থ্যাংক ইউ আসমিয়া। তানভীর মনে করায় দেওয়ার জন্য ধন্যবাদ। আরেকজন বলছো যে নেটের প্রবলেম ভালো লাগে না, একটু কষ্ট করে ক্লাস করো। তো একটু কিছু জিনিস তো আমাকে মেনে নিতেই হবে। তো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবার কাছে অল ওকে কিনা? অঙ্কগুলা কি কঠিন লাগতেছে? বলো, অঙ্কগুলা কি কঠিন লাগতেছে কিনা? আমরা ইনশাআল্লাহ এই সহজ দোলক রিলেটেড যত ধরনের প্রবলেম আছে সব ধরনের প্রবলেম ইনশাআল্লাহ আমরা সলভ করব। সব অল ওকে কিনা? তাহলে এবার আমাদের পরে প্রশ্ন, তাহলে বলো তো দেখি, এখন দোলকটা সেকেন্ড দোলক আছে না সেকেন্ড দোলক নাই? আমাকে এটার উত্তর দাও। বর্তমানে দোলকটা সেকেন্ড দোলক আছে না সেকেন্ড দোলক নাই? হ্যাঁ, বর্তমানে দোলকটা আমাদের সেকেন্ড দোলক নাই। তো পরের প্রশ্নটা কিন্তু সৃজনশীলের ঘ নম্বরে আসার মতো একটা প্রশ্ন, যে এই ঊর্ধ্বগামী এই লিফটটিকে সেকেন্ড দোলক না দোলকটিকে কি সেকেন্ড দোলক থাকবে? তাহলে বর্তমানে সেকেন্ড দোলকটা সেকেন্ড দোলক থাকবে না। যদি না থাকে তাহলে সেকেন্ড দোলক রাখতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? তাহলে এখানে প্রশ্নটা হলো, যদি এটা সেকেন্ড দোলক না থাকে তাহলে সেকেন্ড দোলক রাখতে বা সেকেন্ড দোলক বানাতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে আমার বর্তমান অবস্থাটা কি? তাহলে বর্তমান অবস্থায় তার দোলনকাল হলো √3 সেকেন্ড। বর্তমান অবস্থায় তার দোলনকাল হলো √3 সেকেন্ড। বর্তমান অবস্থায় তার কার্যকরী দৈর্ঘ্য হলো 0.9929 মিটার। 0.9929 মিটার, অথবা বর্তমান অবস্থায় তার কার্যকরী দৈর্ঘ্য হলো l। এভাবেও তুমি লিখতে পারো, বর্তমানে তার কার্যকরী দৈর্ঘ্য হলো l। তো আমি কি করতে চাচ্ছি? আমি এখানে পরবর্তীতে তাকে সেকেন্ড দোলক বানাতে চাচ্ছি। তাকে পুনরায় সেকেন্ড দোলক বানাতে চাচ্ছি। তাহলে পুনরায় সেকেন্ড দোলক যদি আমি বানাইতে চাই, তার মানে পরবর্তীতে তার দোলনকাল হবে কয় সেকেন্ড? পরবর্তীতে তার দোলনকাল হবে 2 সেকেন্ড। এখন খুব ভালো করে বুঝিও, 2 সেকেন্ড। এখন এই জায়গায় আমি কোথায় নিয়ে গেছি? লিফটে নিয়ে গেছি। তাহলে লিফটে নিয়ে গেছি, তাহলে কি ঘটনা ঘটবে? একটু একটা জিনিস চিন্তা করো, যে এখানে টি এর পরিবর্তন হচ্ছে, জি এর কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ আমি লিফটের মধ্যে রাখছি। ওই লিফটের মধ্যে তো ত্বরণের মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে পরিবর্তন হবে কার? পরিবর্তন হবে হলো এল এর। পরিবর্তন হবে হচ্ছে এল এর। এখন টি আর এল এর মধ্যে সম্পর্ক কেমন? তাহলে টি আর এল এর মধ্যে সম্পর্কটা হলো এরকম, যে পর্যায়কাল হবে দৈর্ঘ্যের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? অর্থাৎ মানে সমানুপাতিক। টি আর এল এর সম্পর্কটা হলো সমানুপাতিক। এখন দেখো তো দেখি টি এর মান কি করা লাগতেছে? টি এর মান √3 থেকে 2 সেকেন্ড। তাহলে টি এর মান কি করা লাগতেছে বলো তো দেখি, সবাই আমাকে বলো, টি এর মান কি হওয়া লাগতেছে? এখনকার তার দোলনকাল হলো √3 সেকেন্ড, আর পরবর্তীতে তার দোলনকাল হলো 2 সেকেন্ড। তাহলে টি এর মান বাড়তেছে। তাহলে টি এর মান যদি বাড়ে তাহলে এল এর মান কি করতে হবে? তুমি নিজের বিবেককে প্রশ্ন করো। তাহলে এখানে যেহেতু টি এর মান বাড়তেছে, তাহলে এল এর মান কি করতে হবে? তাহলে আমরা কিন্তু জেনারেল সেন্স দেখেই বুঝলাম যে এখানে কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে। আরে সবাই তো অনেক ব্রিলিয়ান্ট। আরাফ সঠিক উত্তর দিছে, থ্যাংক ইউ আরাফ। আরে আরাফ, তোমার কোন কলেজ? তোমরা একটু তোমাদের কলেজের নামগুলো লেখো তো দেখি, কোন কোন কলেজের লক্ষ্মী ছোট ভাই ছোট বোন সাথে আছে। তানিয়া আছে, তারপরে তামান্না, সবাই 12 লাগবে, দ্যাটস গ্রেট। তো এটা আমরা বুঝে গেছি 12 লাগবে। একটু কলেজগুলো লেখো, কার কোন কলেজ। তাহলে এবার তুমি খেয়াল করো, তাহলে আমাদের সাধারণ ধারণা হলো বাড়াতে হবে। তো এবার আমরা একটু ডিটেইলস করি যে কতটুকু বাড়াতে হবে, এটা একটু বের করার চেষ্টা করি। তার মানে এখানে আমরা বলতে পারবো যে T2/T1 ইকুয়াল টু হবে T2/T1 সমান কি হবে? L2/L1 হবে না L1/L2 হবে? অবশ্যই যেহেতু একই রকম, তাহলে একই ভাবে আমরা লিখব। তাহলে পরে T2 হলো 2 সেকেন্ড আর T1 হলো √3 সেকেন্ড ইকুয়াল টু √L2/L1। তাহলে এখানে যেহেতু রুট আছে তাহলে স্কয়ার করাটা বেটার, দুই পাশে আমি স্কয়ার করে দেব।
তার মানে এটা হবে 4/3 সমান হবে L2/L1। তার মানে L2 সমান হবে 4L1 ডিভাইডেড বাই 3, 4L1/3। তার মানে আগের কার্যকরী দৈর্ঘ্যের 4.3 গুণ 4/3 গুণ 4/3 মানে 1.33 গুণ 1.33L1। তার মানে আমাদের পরের কার্যকরী দৈর্ঘ্য হবে আগের কার্যকরী দৈর্ঘ্যের 1.33 গুণ। তাহলে পরের কার্যকরী দৈর্ঘ্য হবে আগের কার্যকরী দৈর্ঘ্যের 1.33 গুণ। তাহলে আগে ছিল কয় গুণ? আগে ছিল 1 গুণ। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হতো তাহলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে, যদি তোমাকে প্রশ্ন করা হতো কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে, তাহলে তুমি উত্তর কত দিতে? যদি তোমাকে বলতো কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে, তাহলে তুমি উত্তর কত দিতে বলো? তাহলে তোমাকে যদি বলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে, তাহলে তুমি आंसर কত দিতা? সবাই তানিয়া বলছে 0.33 গুণ বাড়াতে হবে, তানভীরও বলছে 0.33 গুণ বাড়াতে হবে, সাব্বির একটু ভালো করে চিন্তা করতে হবে, আজমিয়া ভালো করে চিন্তা করতে হবে। ভাই আমি বলছি কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে, কত গুণ ইনক্রিজ করতে হবে, এটা তোমাকে বের করতে বলছি। কত গুণ ইনক্রিজ করতে হবে, বাড়াইতে হবে। আগে ছিল কয় গুণ? 1 গুণ। আর এখন কত গুণ? 1.33 গুণ। তাহলে বাড়াতে হবে কত গুণ? 0.33 গুণ। তাহলে বাড়াতে হবে হলো 0.33 গুণ। আর আমি যদি বলি কার্যকরী দৈর্ঘ্য কত গুণ হবে, আমি এবার বাড়াতে হবে কিন্তু বলি নাই, আমি তোমাকে বলছি কার্যকরী দৈর্ঘ্য কত গুণ হবে। তাহলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ হবে এটা বললে आंसर কত হবে? কার্যকরী দৈর্ঘ্য কত গুণ হবে মানে আগের কার্যকরী দৈর্ঘ্যের কত গুণ হবে। তাহলে বর্তমান কার্যকরী দৈর্ঘ্য আগের কার্যকরী দৈর্ঘ্যের কত গুণ হবে বলো? ভাই কার্যকরী দৈর্ঘ্য আগের কার্যকরী দৈর্ঘ্য, দেখো আগের কার্যকরী দৈর্ঘ্যের কত গুণ হবে? আগের কার্যকরী দৈর্ঘ্যের 1.33 গুণ হবে। তাহলে আগের কার্যকরী দৈর্ঘ্যের 1.33 গুণ হবে। থ্যাংক ইউ। তাহলে আগের কার্যকরী দৈর্ঘ্য 1.33 গুণ। তো আমরা একবার মানও বের করতে পারি। তাহলে মান যদি আমি বের করি তাহলে কি হবে দেখো? তাহলে মান বের করলে আমাদের आंसरটা হবে 1.33 ইনটু আগের কার্যকরী দৈর্ঘ্য কত ছিল? আগের কার্যকরী দৈর্ঘ্য হলো 0.9929 মিটার, 0.9929 মিটার। হ্যাঁ, তাহলে 1.33 ইনটু 0.9929 মিটার। তাহলে এটা হবে বর্তমান কার্যকরী দৈর্ঘ্য। বর্তমান কার্যকরী দৈর্ঘ্য হবে এটা। তাই শোনো, আমরা যদি প্রতিদিন ক্লাস করি, আমি তোমাদের পর্যায়বৃত্ত গতির দায়িত্ব নিছি। তোমাদের কাজ হচ্ছে প্রতিদিন ক্লাস করা এবং ক্লাস নোট সাবমিট করা। তোমরা কারা কারা চ্যালেঞ্জ নিবে? আমার সাথে এখনো 30 জনের মতো আছো। তো যারা আছো তোমরা কি সবাই চ্যালেঞ্জ দিতে পারবা যে হচ্ছে আমরা সবাই এখনই ক্লাসটা কমপ্লিট করে ক্লাস নোট গ্রুপে জমা দেব? তোমরা যদি এই চ্যালেঞ্জ দিতে পারো তাহলে এত কম অ্যাটেন্ডেন্স নিয়েও আমি ক্লাসটা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। আর আমি যদি দেখি সবাই ক্লাস নোট জমা দাও নাই, তাহলে আমাদের পর্যায়বৃত্ত গতির ক্লাস এখানেই শেষ, আজকেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স যেহেতু কম, আমরা অন্যদের জন্য কিছু করি। আর তোমরা যদি বলো যে না ভাইয়া আমরা ক্লাস করব, আপনি আমাদের এ টু জেড সব শেষ করাই দেন, সমস্যা নাই, আমি তোমাদের এ টু জেড সবই শেষ করাই দেব, কমপ্লিটলি করাই দেব, সিকিউ এমসিকিউ সবই করাই দেব। কিন্তু তোমাদের সবারই ক্লাস নোট জমা দিতে হবে। পুরো আজকের ক্লাসের ক্লাস নোটটা প্রত্যেকটা অঙ্ক তোলা সহ অঙ্কগুলা তুলে দেবেন, অঙ্ক তুলবেন কিন্তু অবশ্যই। আর এখানে যে পর্যায়বৃত্ত গতি পাবলিকলি করানো হচ্ছে, এটা একটু কি ফ্রেন্ডদের জানানো যাবে? সবাই একটু ফ্রেন্ডদের জানাও যে 22 ব্যাচের জন্য 21 ব্যাচের জন্য কন্টিনিউয়াস রেগুলার ক্লাস হচ্ছে। তো 11টায় ক্লাস হচ্ছে, পর্যায়বৃত্ত গতি পুরোটাই ইনশাআল্লাহ কমপ্লিট করাই দেব। তোমরা একটু ফ্রেন্ডদেরকে জানাও, সবাই ফ্রেন্ডদেরকে জানাও, তাহলে হবে। আর তোমরা যারা ফার্স্ট ইয়ার আছে এইচএসসি 2022 ব্যাচ, এইচএসসি 2022 ব্যাচ তোমরা যদি কেউ চাও, আমার ফার্স্ট পেপারে একটা ম্যারাথন কোর্স চালু হচ্ছে, ফিজিক্স ফার্স্ট পেপার একদম এ টু জেড কমপ্লিট কোর্স, কমপ্লিট প্যাকেজ একটা ব্যাচ শুরু হচ্ছে ইনশাআল্লাহ। তোমাদের 25 তারিখ থেকে আমি 2 মাসে পুরো ফিজিক্স ফার্স্ট পেপারটা কমপ্লিট করে দেব। 2 মাসের মধ্যে পুরো ফিজিক্স ফার্স্ট পেপার
অ্যাডমিশন মানে একাডেমিক যা যা লাগবে, বেসিক টেস্ট পেপার সলভ সবই কমপ্লিট করে দেব। বেসিক টেস্ট পেপার সলভ সবই কমপ্লিট করে দেব। তো তোমরা যদি চাও ওই ব্যাচটাতে জয়েন করতে পারো, যারা এসএসসি 2022 ব্যাচ আছে। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে পরবর্তীতে প্রশ্ন করতে পারবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা।